Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আজকে প্রথম দিন আমরা আজকে প্রাইমারি টেটের জন্য প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা ক্লাস। তো আমরা মোটামুটি প্রাইমারি টেট প্রত্যেকে কম বেশি জানি যে আমাদের রাজ্যের যে টিচার এবিলিটি টেস্ট বা টেট যেটা হয়ে থাকে সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষা, সেটা আমাদের টেটের মাধ্যমে হয়ে থাকে, যার হচ্ছে ফুল মার্কস যেটা থাকে আমাদের প্রায় 150 মার্কসের আমাদের টেট এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে, যার পাসিং মার্কস যেটা আমাদেরকে বলা হয় সেটা হচ্ছে 90। তো মোটামুটি সিলেবাস সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। অনেকের আবার আইডিয়া নেই যে স্যার কি কি পড়তে হবে টেটে বা এক্সাম দিতে গেলে আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সেগুলো সম্পর্কে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। অনেকে টেট আগেও দিয়েছো, অনেকে টেট এবার প্রথমবারে দেবে। তো প্রত্যেকের কাছেই কম বেশি চ্যালেঞ্জ থাকে যে আমাদের টেটটা কোয়ালিফাই করাটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমাদের মোটামুটি শোনা যাচ্ছে যে এর নোটিফিকেশনটা, টেটের যে নোটিফিকেশনটা সেটা আমাদের প্রায় এই মার্চ মাসে বেরোনোর পসিবিলিটি অনেক বেশি। মার্চ 2022-তে বেরোনোর সম্ভাবনা প্রবল রয়েছে, যেটা আমাদের যেহেতু 2019-এর টেটটার রেজাল্ট আমাদের বেরিয়ে গেছে, সেই কারণে এই নতুন টেটের নোটিফিকেশন দেওয়াটা খুব বেশি মানে আমরা টোটালি এক্সপেক্ট করছি। তার কারণ স্কুল খুলে দিয়েছে, কাল থেকে স্কুল খুলছে, তো সেই কারণে টেট হওয়াটা অনেকটাই সার্টেন এখন আমাদের কাছে। তো সিলেবাস পড়তে গেলে প্রথমেই আমরা যেটা জানি যে সিলেবাসের মধ্যে আমাদের প্রথমে বাংলা রয়েছে, চাইল্ড সাইকোলজি রয়েছে, গণিত, ইংরেজি, পরিবেশ বিদ্যা। তো এটা আমাদের মোটামুটি টোটাল সিলেবাস পাঁচটা আমাদের রয়েছে, যেটা আমাদের এখান থেকে টোটাল আমাদের কোশ্চেন এসে থাকে। তো তার মধ্যে এই পাঁচটা সাবজেক্টের মধ্যে বলা হয় যে 30 করে করে থাকে, তবে টোটালি সিলেবাস মেনটেন বা 30ই থাকবে সেটা কিন্তু নয়, কারণ এগুলোর মধ্যে পেডাগগি পার্টটা অনেকটা ইনক্লুডেড। এবার এই যে পেডাগগি নিয়ে তো সকলে কম বেশি টুকটাক জানো যে পেডাগগি জিনিসটা কি। তো পেডাগগি নিয়ে স্যার আমাদের আগের ক্লাসে ডিসকাস তোমাদের সাথে করেছে যে স্যার পেডাগগিটা তোমাদের সাথে ডিসকাস করবেন, কিছু ক্লাস নেবেন যার মধ্যে পেডাগগিটা টোটাল আলোচনা করা। পেডাগগিটা খুব সিম্পল একটা কথাই, কিভাবে তুমি পড়াবে বা একটা স্টুডেন্টের সাথে তুমি ডিল করার সময় তুমি কি কি ভাবছো সেগুলোকে রিপ্রেজেন্ট করাই পেডাগগির মধ্যে পড়ে। তো স্যার নিশ্চয়ই তোমাদের ডিসকাস করেছে যে টোটাল চাইল্ড সাইকোলজির মধ্যে প্রায় আমাদের 30+30 হিসেবে আমরা কোশ্চেন পেয়ে থাকি পেডাগগি হিসেবে, যেটা অনেকটাই সার্টেন এবং অনেকটা আমাদের জানার ভিত্তিতে আমাদের কোশ্চেন গুলো করতে হয়। তো স্যার যেগুলো বলেছে আমি সেগুলো আর তোমাদের এক্সপ্লেনেশনে যাচ্ছি না। তো আগের ক্লাসটা হয়তো যারা করেছো তাদের জন্য বেটার হয়, যদি না করে থাকো রেকর্ডিং দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে, রেকর্ডিংটা দেওয়া আছে, রেকর্ডিংটা একবার দেখবে। প্লাস পরের দিন স্যার আবার তোমাদের চাইল্ড সাইকোলজি ক্লাসে তোমাদের এটা সম্পর্কে আবার একটু স্যার ডিসকাস করবেন, তারপর প্রথমে ইন্ট্রোডাকশন ক্লাসটা করাবেন।
আমি তোমাদের আজকে যে আমাদের পরিবেশ বিদ্যা, যেটা থেকে আমরা প্রায় 25 থেকে 30 মার্কস পাবো, এখানে আমরা 25 থেকে 30 মার্কস প্রায় পাবো কোশ্চেন পরিবেশ বিদ্যা, আমরা তার সিলেবাসটা সম্পর্কে ডিসকাস করব এবং আমরা কিভাবে পড়লে ইভিএস থেকে সার্টেন মার্কস আমরা পেতে পারি সেগুলো আমরা ডিসকাস করব। যার মধ্যে আমরা বলবো যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা খুব সহজেই পড়ে থাকি, কিছু কিছু জিনিস আমাদের একটু ব্রড লেভেল এবং একটু ভালো জায়গায় থাকে। কারণ আমি তোমাদের একটা সিলেবাস আজকে বলবো যে ইভিএস এর আমাদের এইগুলো পড়তে হবে। তোমরা পরীক্ষা দিতে গিয়ে, পরীক্ষা যখন দিতে যাবে অথবা বিভিন্ন মডেল সেট যখন করবে, দেখবে তার বাইরেও কিছু কোশ্চেন পাচ্ছ। তখন বলবে স্যার আপনি তো বললেন এগুলো সিলেবাসে থাকে না, এগুলো থেকে কিন্তু পরীক্ষায়, এগুলো থেকে তো স্যার পরীক্ষায় এসেছে, তাহলে কি করব? তাহলে একটা জিনিস দেখবে, টেটে কিন্তু কোনো ডেফিনেট সিলেবাস নেই যে এইটার উপর থেকেই পার্টিকুলার তুমি কোশ্চেন পাবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এরকম কোনো জায়গায় কোনো ডেফিনেট বলা নেই। ডাইরেক্ট বলা আছে যে পরিবেশ বিদ্যা, পরিবেশ বিদ্যার মধ্যে কোনটা পরিবেশ বিদ্যা কোনটা পরিবেশ বিদ্যা নয়, এটা কিন্তু টোটালি কেউ কোনো জায়গায় ডিফাইন করেনি। তাহলে আমরা কিভাবে বলছি? আমরা বলছি একটা জায়গায় আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের ইভিএস এর মধ্যে ইনক্লুডেড, সেগুলো নিয়ে আমরা বলছি। তো আমি তোমাদের কিছু ডেফিনেট চ্যাপ্টার বলবো যেগুলো আমরা পড়াশোনা করব, যেগুলোর উপর আমরা ফোকাস করব, যার উপর আমরা মেন ফোকাস রাখবো। কিছু কিছু জায়গাগুলো আমরা ছুঁয়ে কিছুটা যতটা প্রয়োজন ততটাই বলে আমরা যাব। প্রত্যেককে বলবো অন্তত এই সিলেবাসের মধ্যে একটু লিখে নাও যে পরিবেশ বিদ্যার মধ্যে আমরা কি কি পড়তে চলেছি বা কি কি চ্যাপ্টার আমরা পড়ব। প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের বাস্তুবিদ্যা ও পরিবেশ। বাস্তুবিদ্যা আর পরিবেশ সম্পর্কে আমরা ফার্স্ট চ্যাপ্টার প্রথম ক্লাসে আমরা ডিসকাস করব, যেটা আমরা আজকেই কিছুটা ডিসকাশন করব। যার মধ্যে আমরা প্রথমে জানবো পরিবেশ কি। পরিবেশ কি, তো সেগুলো আমাদের আমাদের চারিপাশে এই যে সব জড় অজড় রয়েছে এক্সেট্রা এক্সেট্রা আমাদের রয়েছে, আমরা ডিটেলসে পড়বো। তার মধ্যে আমরা পড়বো হ্যাবিটেট এবং নিচ সম্পর্কে, হ্যাবিটেট নিচ কি সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এই চ্যাপ্টারের মধ্যেই বিভিন্ন পরিবেশগত প্রভাবক সম্পর্কে আলোচনা করব, যে কোন কোন জিনিস পরিবেশকে প্রভাবিত করে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা পড়ব বিভিন্ন বাস্তুতান্ত্রিক অভিযোজন, যে আমাদের বিভিন্ন কারণে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যে অভিযোজন হয়ে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা। এগুলো কিন্তু একটা চ্যাপ্টারের মধ্যেই, বাস্তুতান্ত্রিক এবং পরিবেশ এই চ্যাপ্টারটার মধ্যেই কিন্তু আমরা টোটালি ডিসকাস করব। বাস্তুতান্ত্রিক এবং পরিবেশ এই চ্যাপ্টারটার মধ্যেই আমাদের এগুলো কন্টেন্ট। আরো অনেক রয়েছে যেগুলো আমি সব এখন বলতে পারছি না, কারণ পুরোটা আমার এই মুহূর্তে মনে নেই যে কি কি জিনিস ইনক্লুডেড রয়েছে। যেগুলো মেন জিনিস সেগুলো আমি এখানে বলছি। পপুলেশন, যে বিভিন্ন জনসংখ্যা সম্পর্কে, পপুলেশন সম্পর্কেও আমরা এখানে ডিসকাস করব। তো এই চ্যাপ্টারটা আমাদের একটা বড় চ্যাপ্টার থাকবে, মোটামুটি 4টা ক্লাস আমাদের এই বাস্তুবিদ্যা এবং পরিবেশের মধ্যে পড়বে। ওকে, নেক্সট যেটা আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা সম্পর্কে নেক্সট যেটা চ্যাপ্টার সেটা সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। এটা আমাদের মানে আমাদের এর মধ্যে ইভিএস এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আমাদের বাস্তুতন্ত্র আমাদের পড়ে। সেই বাস্তুতন্ত্রের মধ্যে আমরা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, ধরন, উপাদান, খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহ, খাদ্য পিরামিড, বিভিন্ন জৈব ভূরাসায়নিক চক্র, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা, যেটা আমাদের ইভিএস এর সবচেয়ে কোর চ্যাপ্টার বলা হয়, সবচেয়ে কোর চ্যাপ্টার, যার মধ্যে আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে টোটাল আলোচনা করব। বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কি, কোন ধরনের বাস্তুতন্ত্র হতে পারে, উপাদান কি, খাদ্য শৃঙ্খল, খাদ্য জালক রয়েছে, বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ একমুখী উভয়মুখী সেগুলো সম্পর্কে আলোচনা করব, খাদ্য পিরামিড সম্পর্কে আলোচনা করব, জৈব ভূ রাসায়নিক চক্র সম্পর্কে আলোচনা করব, নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, এরকম চক্রগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার,
সেটা হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য ও তার সংরক্ষণ। বলতে পারো যে এই তিনটে চ্যাপ্টার অর্থাৎ বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, এই তিনটে চ্যাপ্টারই আমাদের ইভিএস এর তিনটে চ্যাপ্টার বা তিনটে সিলেবাস, যেটা আমাদের কোর সিলেবাস বলতে পারি, মানে যেটাকে অরিজিনালি আমরা বলি ইভিএস বা পরিবেশ বিদ্যা। এই তিনটে চ্যাপ্টারই আমরা কিন্তু বলি যে এই তিনটে চ্যাপ্টার পরিবেশ। এর বাইরে যে চ্যাপ্টার গুলো হয় বা আরেকটা চ্যাপ্টার বলবো পরিবেশ দূষণ, ওই চারটে চ্যাপ্টার মেনলি ইভিএস এর চ্যাপ্টার। এবার এর বাইরে থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে, সেগুলো আমি বলছি কোন কোন চ্যাপ্টার গুলো আমরা ছুঁয়ে যাব বা আমরা একটু আলোচনা করব। এই জীব বৈচিত্র্যের মধ্যে আমরা আলোচনা করব যে জীব বৈচিত্র্যের ধারণা, পর্যায়, ধরন, গুরুত্ব, সংরক্ষণ। সংরক্ষণের মধ্যে এখানে আমরা সমস্ত ন্যাশনাল পার্ক, সরি, এখানে আমরা আলোচনা করব ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। জীববৈচিত্র্যের ধারণার মধ্যে কোন কোন পর্যায় হয়ে থাকে, যে সংরক্ষণ হয়ে থাকে এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, সেই সংরক্ষণগুলো সম্পর্কে কি কি গুরুত্ব, কি কি অর্থনৈতিক গুরুত্ব তাদের রয়েছে, বিভিন্ন ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, কতগুলো আমাদের ইউনেস্কো দ্বারা স্বীকৃত, সেগুলো সম্পর্কে আমরা টোটালি ডিসকাস করবো এখানে। নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি, যেখান থেকে প্রচুর কোশ্চেন আছে, সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 4 নম্বর চ্যাপ্টার, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের মধ্যে পড়ে, যে এখান থেকে প্রচুর কোশ্চেন আমাদের পরিবেশ দূষণ থেকে এসে থাকে। তার মধ্যে পরিবেশ দূষণের মধ্যে আমরা সমস্ত ধরনের যে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, তেজস্ক্রিয় দূষণ, সমস্ত ধরনের যে দূষণ রয়েছে সেই দূষণগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো বায়ু দূষণ কি কি কারণে হয়, মৃত্তিকা দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, তেজস্ক্রিয় দূষণ কিভাবে হয়, সেগুলো সম্পর্কে টোটাল ডিটেলস আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষতিকারক প্রভাব, তার মধ্যে আমরা আলোচনা করব ক্ষতিকারক প্রভাবের মধ্যে গ্রিন হাউস এফেক্ট, অম্ল বৃষ্টি, ওজোন হোল, যেগুলো আমাদের সমস্যা বা হচ্ছে যে আমাদের যে প্রবলেম আমরা ফেস করি, যে গ্রিন হাউস এফেক্টের কারণে আমাদের যে উত্তর মেরু দক্ষিণ মেরু যে বরফ গলে যাচ্ছে, অম্ল বৃষ্টির কারণে তাজমহলের যে গ্লেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। ওজোন হোল কি, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং তার সাথে সাথে এখানে আমরা একটা জিনিস আলোচনা করব, বিভিন্ন পরিবেশগত কার্যকরী আন্দোলন। তার মধ্যে চিপকো মুভমেন্ট থেকে শুরু করে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, অমৃতা দেবী বিষ্ণই মুভমেন্ট, দাসলি গ্রাম স্বরাজ্য মন্ডল মুভমেন্ট, বিভিন্ন যে মুভমেন্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই চারটে চ্যাপ্টার আমাদের ইভিএস এর প্রধান চ্যাপ্টারের মধ্যে আমাদের পড়ছে। এই চারটে চ্যাপ্টার আমাদের ফার্স্টলি ইভিএস এর মেন চ্যাপ্টারের মধ্যে আমরা ইনক্লুড করব। তো বলবে স্যার এই চারটে চ্যাপ্টার পড়লেই হবে, এর বাইরে আর কি কোনো কিছু পড়ার দরকার নেই? বলুন না, এর বাইরেও কিন্তু পড়তে হবে। এর বাইরে যে চ্যাপ্টার গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে পুষ্টি, তারপরে বিভিন্ন জীবাণু ও রোগ, বিভিন্ন জীবাণু এবং রোগ, পুষ্টি নিউট্রিশন চ্যাপ্টারটা পড়তে হবে, বিভিন্ন রোগ এবং জীবাণু সম্পর্কে পড়তে হবে। আর তোমাদের এর মধ্যেই আমরা এই বলতে পারি মোটামুটি এটা করলেই হবে। এই বিভিন্ন পুষ্টি রোগ জীবাণু, এটা মোটামুটি আমরা ধরতে পারি ইভিএস এর টোটাল সিলেবাস আমরা এখানে ডিসকাস করব। ওকে, আচ্ছা বলো, কারো কোনো কোশ্চেন যদি থাকে বলো।
আমি যতটা বললাম বা এর বাইরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, স্যার এগুলো কি করব বা এগুলো সম্পর্কে বা কোনো কিছু, এনি কোশ্চেন্স যদি কারো জিজ্ঞেস করার থাকে বলো। স্যার বেশিরভাগ প্রশ্নগুলো তো দেখছিলাম আমরা এই বছর ওই হুম, 8, 9, 10 এরকম বই থেকেই বেশি এসছে। আচ্ছা, দেখো, এটা দেখো সবসময়েরই একটা বড় কথা কি, যে আমাদের প্রথম থেকেই একটা আহ মিথ বলো বা আমাদের ছোটবেলা থেকেই স্যার তোমাদের এ করতে করতে বলবে, দেখবে যে আমাদের যখন কিছু রোগ হয়, দেখবে কিছুই যদি হয়, শরীর খারাপ হয়, তো আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি দিয়ে দেয়? একটা ভিটামিন দিয়ে দেয়, একটা অ্যান্টাসিড দিয়ে দেয়। তোমার হোক নাই হোক একটা দিয়ে দিল, ওষুধ একটা দিয়ে দিল, যেটা খেয়ে তোমার মনে হবে, আচ্ছা, তো যেটা খেয়ে তোমার মনে হবে যে না এর কোনো ক্ষতিকর বা সাইড এফেক্ট নেই। সেরকম আমাদের এডুকেশন সিস্টেমটাও সেরকম, যে তোমাকে বলবে কি, যে তুই বই কিনে নে, আমাদের 8, 7 থেকে 7, 8, 9, 10 বই কিনে নে, যা বই আছে রিডিং পড়ে চলে যা, পরীক্ষায় পাস করে যাবি। এটা প্রত্যেককেই বলা হয়। তোমরা বিএড ডিএলএড করেছো, তোমাদেরকেও একটা কথাই বলা হয় সব সময়, যে হচ্ছে টেক্সট বইটা ভালো করে পড়বে। ঠিক আছে, টেক্সট বই ভালো করে পড়বে, ওর বাইরে কিছু হতে পারে না। তো অবশ্যই বই থেকেই তো সবকিছু আছে। তো তোমরাই বলো না, যে যেটা তোমাদেরকে বলা হয় যে টেক্সট বই থেকে সবকিছু পড়ে যাওয়ার পরে, তো তোমরা পুরো জিনিসটা মাথায় নিয়ে পরীক্ষা দিতে পারবে? ভেবে বলো তো, পুরো জিনিসটা যদি মাথায় নিয়ে যাও, সেটা কি পরীক্ষায় তোমরা নামিয়ে আসতে পারবে? এটা সবসময় একটা সেফ জিনিস যে 9, 10 এর বই পড়লে হয়ে যাবে। তাহলে যদি সেটাই হয়ে যেত, তাহলে মানে স্পেশাল ভাবে পড়তে আসার দরকার কি, তাই না? সব বইয়ে তো অবশ্যই থাকবে, 9, 10 বলো, 7, 8 এর না বইয়ে স্যার, আমি সবকিছুই থাকবে। সেটা বলিনি, হুম। বললাম যে প্রশ্নটা ওইখান থেকে বেশি এসছে এবছর, সেটা বললাম। তো ওই বইয়ে যে চ্যাপ্টার গুলো আছে, সেগুলো থেকে এই চ্যাপ্টার গুলো হ্যাঁ কি হ্যাঁ স্যার। আলাদা? সেগুলোই তো এই চ্যাপ্টার। না, কিছু কিছু প্রশ্ন কিন্তু ওখান থেকে বেশি এসছে এই ওকে, আচ্ছা বলো, আর কারো কোনো কোশ্চেন? বলো, কিছু বলার, যদি কিছু যদি বলার থাকে বলো, নাহলে আমি একটু ইন্ট্রোডাকশন শুরু ওই করবো। কোন কোন বলো। থেকে আর কি বেশি, কোন বইগুলো বেশি মানে একটু মানে 7, 8, 9 কোন বইগুলো পড়বো, মানে ঠিক বুঝতে পারছি না যে কোথা থেকে প্রশ্নটা দিচ্ছে। কিছু কিছু প্রশ্ন স্যার একটু আনকমন আসছে। দেখো, বই তোমরা যদি এখন এরকম ছোট 7, 8 এর বই জিজ্ঞেস করো, তার থেকে আমি প্রত্যেককে বলবো, অনিশ মুখার্জির একটা ইভিএস এর একটা বই পাওয়া যায়, প্রত্যেকে কিনে সেই বইটা পড়তে পারো। প্রত্যেকের জন্যই একটা বেসিক বই, যেটা সবাই মোটামুটি পড়তে পারে, অনিশ চট্টোপাধ্যায়ের বই আই থিঙ্ক, তাই না? রাইট রাইট, অনিশ চট্টোপাধ্যায় তো, হ্যাঁ কেউ জানো? হ্যাঁ স্যার। অনিশ চট্টোপাধ্যায়ের বই পড়তে পারো, কোনো অসুবিধা নেই, ওটা বেসিক বই, কোনো অসুবিধা নেই। আমরা নোটস প্রোভাইড করব ক্লাসে, নোটস প্রোভাইড করব, সেগুলো করবে। এর বাইরে যদি আরেকটু ভালো পড়তে চাও, তাহলে 11, 12 এর বায়োলজি বই আছে, সেখান থেকে পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বায়োলজি বলতে, বায়োলজি বইয়ের দেখবে শেষে ইভিএস পার্ট একটা আছে, পরিবেশ বলে একটা পার্ট থাকে, সেই পার্টটা পড়তে পারো ওয়েস্ট বেঙ্গলের, সেখানেও অনেক ঠিক ইনফরমেশন পাবে। ঠিক আছে, আছে। ওকে, আচ্ছা। তো আমরা দেখো আজকে ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করছি, যেটা আমরা একটা ইন্ট্রোডাকশনের মতো করে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা আজকে একটু শুরু করছি। সেটা হচ্ছে আমাদের বাস্তুবিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা, যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। এটা সম্পর্কে আমাদের আজকে প্রথম যে ক্লাসটা, সেটা আমি তোমাদের একটু স্টার্টিং করছি। পরের দিন আমরা এখান থেকে টোটালি ডিসকাস করা শুরু করব, যে আমরা এটাকে আরো ভালোভাবে টু দা পয়েন্ট আমরা এখান থেকে ডিসকাস করা শুরু করব। প্রথম চ্যাপ্টারটা আমাদের ইকোলজি সম্পর্কে আমরা ডিসকাস করছি। দেখো, প্রথমে ইকোলজি কথাটা প্রথম ব্যবহার করেছিল বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এটা আমাদের এমসিকিউ এর মধ্যে প্রথম এমসিকিউ এসে থাকে, যে ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কে, সেটা হচ্ছে আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল প্রথমবার ইকোলজি শব্দটা ব্যবহার করে, যেটা এসেছে একটা শব্দ ঐকোস, যার কথা অর্থ হচ্ছে হোম, আর লজস, যার কথা হচ্ছে স্টাডি। অর্থাৎ যেই স্টাডির মাধ্যমে আমরা আমাদের চারপাশে অবস্থিত বাস্তুতন্ত্র
বা আমাদের পাশে অবস্থিত যে এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করি, সেটাই আমাদের বাস্তুবিদ্যা বা ইকোলজির মধ্যে পড়ে। অর্থাৎ যেই শাখায় আমরা আলোচনা করব যে বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে, দেখো এখানে বলা আছে ডেফিনেশনের মধ্যে, বিভিন্ন জীব গোষ্ঠী এবং তাদের পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্ক মানে বিভিন্ন প্রাণীর সাথে তার পরিবেশের বিভিন্ন এলিমেন্টের বিভিন্ন ধরনের রিলেশন রয়েছে। কারোদের মধ্যে খাদ্য খাদকের সম্পর্ক, কারোর সঙ্গে সহাবস্থানের সম্পর্ক রয়েছে। তাহলে যে শাখায় আমাদের এগুলো সম্পর্কে আলোচনা করা হয় সেটাই আমাদের ইকোলজি বা ইকোলজি চ্যাপ্টারের মধ্যে পড়ে, যেটাকে আমরা বাস্তুবিদ্যা বা বাস্তববিদ্যা বা ইকোলজি বলে থাকি। এটা প্রথমবার বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1869-এ এটাকে ইকোলজি শব্দটা প্রথমবার প্রণয়ন করেন, বা যেটাকে আমরা বলি চয়ন করেছিলেন। আর সঠিকভাবে এটাকে প্রচলন করেছিলেন বিজ্ঞানী রেইটার। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এই দুটো। প্রথম কোন বিজ্ঞানী ইকোলজি শব্দটাকে চয়ন করেন বা সিলেক্ট করেন, আর কোন বিজ্ঞানী প্রথম এটাকে সঠিকভাবে প্রচলন করেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর মধ্যে আমাদের পড়ে। আমরা এমসিকিউ যখন ক্লাস করব তখন এরকম কোশ্চেন কিন্তু আমাদের কাছে আসবে। এবার তো সালগুলো এতটা ইম্পর্টেন্ট না না হলেও নাম দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমাদের একটা কথা এখানে, যে যে ইকোলজিটা যে পড়বো, এই যে চ্যাপ্টারটা পড়বো, তার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, যে পড়ে কি হবে। যে সবসময় আমাদের একটা জিনিস, এত কিছু স্যার পড়বো, পড়ে কি হবে, সেটা সবসময় আমাদের কাছে একটা কোশ্চেন থাকে, যে পড়ে আমাদের কি প্রয়োজন আছে। যে ইকোলজি পড়ে আমরা জানতে পারবো যে আমাদের বাস্তুবিদ্যা সম্পর্কে জ্ঞান পাওয়ার সাথে সাথে আমরা জানবো যে বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে মানব জীবনের উপর ক্ষতিকর প্রভাব কিভাবে হ্রাস করা যেতে পারে। যে আমরা যখন এখানে বসবাস করছি বা জগতে এখানে বসবাস করছি, সেই অবস্থায় আমরা দেখছি যে বিভিন্ন কারণে আমাদের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। প্রত্যেকেই জানি যে আমাদের এর কারণে যে পরিবেশের বিভিন্ন প্রতিকূল পরিবেশ, এই যে কোভিড হচ্ছে বা বিভিন্ন যখনের প্রচুর গরম পড়ছে, তার কারণে আমাদের মানব সমাজের ওপর বিভিন্ন তার ক্ষতিকর প্রভাব পড়ছে। তাহলে আমরা ইকোলজি সম্পর্কে যদি জানি, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে এই প্রতিকূল পরিবেশগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি, বা কিভাবে এই প্রতিকূল পরিবেশ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি বা সেভ করতে পারি। তাহলে কি আমরা জানি না? কি আমরা অবশ্যই জানি, কিন্তু কি আমরা আমাদের সবসময় কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। যে আমরা জানি যে এসি ব্যবহার করলে বা ফ্রিজ, এসি ইউজ করলে আমাদের হচ্ছে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, গ্রিন হাউস গ্যাস থেকে আমাদের ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা কি জানি না? অবশ্যই জানি। কিন্তু কজন আছে যে আমরা এসি ইউজ করি না? বাড়িতে এসি আছে, এসি না চালিয়ে ঘুমাচ্ছি, উফ কি গরম লাগছে, তা আমরা এসি তো অবশ্যই, এসি ছাড়া কি চলে? এসি গাড়ি বা এসি ছাড়া কি চলে? এসি ছাড়া কখনোই চলে না। তাহলে আমরা ভাবছি সাময়িক কমফোর্টের জন্য, তাহলে আমরা পড়েও লাভ কি, যে আমরা জেনেও জিনিসটাকে টোটালি অ্যাভয়েড করি। তা আমাদের পড়ার উদ্দেশ্য, আমরা পড়ছি যে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে মানব সমাজের উপর যে ক্ষতিকর প্রভাব, সেগুলো আমরা জেনে সেগুলো সম্পর্কে জানাতে পারি। নাম্বার 2, জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য যে বাসস্থান, তার যে নিত্য প্রয়োজনীয়তা বস্তু চাহিদা পরস্পরের সাথে সম্পর্কিত। আমরা দেখছি যে আমাদের যে জনসংখ্যা বৃদ্ধির হার প্রচন্ড বেশি, হিউজ আমাদের পপুলেশন গ্রোথ রেট। তো জনসংখ্যা যদি বাড়ে, যে পৃথিবীর আগে যতটা আয়তন ছিল, এখন কি পৃথিবীও বাড়ছে? আমরা যত আমাদের সংখ্যা বাড়ছে, পৃথিবী যে আর্থের যে সাইজ, সেটাও কি ইনক্রিজ হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। আর্থ যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তাহলে যে পরিমাণ ল্যান্ড ছিল সেটা তো ইনক্রিজ করেনি। যতটা যে ল্যান্ডে খাওয়ার আমরা তৈরি করি, সে ল্যান্ডের যে পরিমাণ সেটাও তো বাড়েনি। ফলে যে ল্যান্ড থেকে যে খাওয়ারের পরিমাণ সেটাও বাড়েনি। ফলে প্রচুর যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, কিছুদিন পরে আমাদের খাদ্য সংকট দেখা দিবে। এবং আমাদের আহ, আহ, বিভিন্ন ডেটা বলছে, এবং বিভিন্ন আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বিভিন্ন ডেটা বলছে, 2030 থেকে 40 সালের মধ্যে যে যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাতে সারা পৃথিবীতে খাবারের মানে যে অভাব, সেটা হিউজ পরিমাণ দেখা দিবে, এবং সেটা খুবই অ্যালার্মিং অবস্থায় যাবে। যেটা অলরেডি ইনিশিয়েট হয়ে গেছে, 2030 থেকে 2040 খুব কাছেই।
তো জনসংখ্যা বৃদ্ধি এবং তার সেই কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তু চাহিদার সাথে সম্পর্কিত। আগে প্রত্যেকের বাড়িতে একটা করে স্মার্টফোন হলে হয়ে যেত, যে প্রত্যেকের বাড়িতে একটা করে স্মার্টফোন আছে, তো সেটা নিয়ে আমাদের মোটামুটি চলে যেত, কোনো অসুবিধা নেই। এখন কি হচ্ছে, বাড়িতে 5টা মেম্বার 10টা ফোন, প্রত্যেকের একটাও হচ্ছে না, দুটো করে দরকার, দুটো করে ফোন না হলে হয়? এই সিমে ফোন আসবে, এই ফোনে এই সিমে নেট করব, তো এটা আমাদের দরকার। তো যত দিন যাচ্ছে, তাহলে এই কারণে আমাদের চাহিদাও ধীরে ধীরে বাড়ছে। যত আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে, তত আমাদের চাহিদাও বাড়বে, যে এই রেডমি ফোনটা এখন ভালো পুরনো হয়ে গেছে, আর এটা স্যামসাং কিনতে হবে, স্যামসাং কিনতে কিনতে না আর একটু ভালো লাগছে না, একটা অ্যাপেল কিনতে হবে। তিনটেই ফোন থাকুক, তিনটেতেই সেলফি তুলি, যেটা ভালো লাগবে সেটা ইউজ করবো, সেটা রাখবো। তো আমাদের টাইমের সাথে সাথে আমাদের ডিমান্ডও কিন্তু সবসময় বাড়ে, এবং তার সাথে সাথে যত নতুন বসতি অঞ্চল গড়ে উঠছে, সেই পরিমাণে শিল্প কারখানা গড়ে উঠছে। তো যে কোনো জিনিস, আমাদের বাড়িতে গাড়ি থাকলেও এই আহ, এই গাড়িটা, এই মারুতিটা ঠিক চলছে না, একটা বিএমডাব্লিউ কিনতে হবে, বিএমডাব্লিউটা চলছে না, একটা মার্সিডিজ নিতে হবে। তো সেই কারণে তাহলে প্রত্যেকটা জিনিসের চাহিদাও বাড়ছে, ফলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ডেভেলপ করছে। এবং এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য কি হচ্ছে, আমাদের যে চাষযোগ্য জমি, চাষযোগ্য জমি অর্থাৎ যেই জায়গাতে আমরা চাষ করি, সেই চাষযোগ্য জমির পরিমাণ ধীরে ধীরে কমছে। স্বাভাবিক ব্যাপার, যে কোনো একটা জায়গায় যে চাষযোগ্য জমি, যে আগে 10 বিঘা জমিতে চাষ হলে এখন সেই জায়গায় 10 বিঘার জায়গায় 5 বিঘা জমি চাষ হচ্ছে। তাহলে সেই জায়গাগুলো যাচ্ছে কোথায়? সেই জায়গাগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে, শিল্প হচ্ছে। বলবে স্যার তাহলে কি আপনি শিল্পের বিরোধে রয়েছেন? না, অবশ্যই না, ইন্ডাস্ট্রি তো আমাদের অবশ্যই দরকার, কিন্তু ইন্ডাস্ট্রির সাথে সাথে আমাদের যে চাষ চাষ বলো বা অন্যান্য যেসব সেক্টর বলো, যে যে আমাদের বনভূমি বলো, সেগুলোর তো প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে ইন্ডাস্ট্রি গ্রোথ করো সেভাবেই, যেটা আমাদের এনভায়রনমেন্টকে যেন ক্ষতিগ্রস্ত না করে। তো চাষযোগ্য জমির পরিমাণ কমার ফলে আমাদের যে জীবমণ্ডল, যে আমাদের যে বায়োস্ফিয়ার রয়েছে, যে বায়োস্ফিয়ারের উপর যথেষ্ট বিরূপ প্রভাব ফেলছে, তার উপর পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো তার ফল আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি। কিরকম ফল? এই পুজোর সময়, প্রত্যেক পুজোর সময় যে শীতকালে বৃষ্টি হচ্ছে, দুদিন ছাড়া ছাড়া শীতকালে বৃষ্টি, কেউ কোনোদিন আগে দেখেনি শীতকালে বৃষ্টি পড়ছে। বর্ষাকালে বা প্রায় এখন প্রত্যেক বছরই মোটামুটি এই ঘূর্ণিঝড় থেকে শুরু করে একদম ম্যান্ডেটারি ব্যাপার হয়ে গেছে। গরমকালে একদম অসহ্য গরম হচ্ছে। তো অবভিয়াসলি এর কারণ আমরা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলছি। তো প্রত্যেকটা জিনিসই আমাদের ইকোলজি বা বাস্তুবিদ্যা আমাদেরকে জানায় যে এই এই জিনিসগুলো আমাদের পক্ষে ক্ষতিকারক। তো সেগুলো আমাদের পক্ষে যতটা সম্ভব যদি আমরা মিনিমাইজ করতে পারি, নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশন ছাড়া আমরা যদি কিছুটা এনভায়রনমেন্টের জন্য চিন্তা ভাবনা করি, তাহলে প্রত্যেকে যদি কম বেশি যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলেই কিন্তু আমরা পরিবেশের জন্য অনেক কিছু করতে পারি। সরকার কবে করবে? সরকার কিছু করছে না, ও করছে, আমি একা করলেই কি দোষ? এই মেন্টালিটি যতদিন থাকবে ততদিন কিন্তু কোনোদিন কিছু ঠিক হবে না। তাহলে এই জায়গাগুলো প্রত্যেকেরই, সবাই কম বেশি জানি, প্রত্যেকেই কম বেশি জানি। আর আমিও বলছি একটা কারণেই, ইন্ট্রোডাকশন ক্লাস আজকে খুব বেশি পড়ানো বা পড়ানো টপিক নিয়ে আলোচনা হচ্ছে বলছি, কিন্তু তার থেকে বেশি আমি চাইছি প্রত্যেকে অন্তত যে নিজেরা যেভাবে লাইফস্টাইল লিড করো, কাউকে তো আমি পার্সোনালি জানি না, কিন্তু যারা যেভাবেই লাইফস্টাইল লিড করো, প্রত্যেকে কিছুটা এনভায়রনমেন্টের কথাও ভাববে, শুধুমাত্র নিজের কমফোর্ট জোন থেকে কিছুটা বেরিয়ে এসে কিছুটা এনভায়রনমেন্টের কথাও ভাববে। অনেকের বাড়িতে 4 হুইলার রয়েছে, 4 চাকা রয়েছে, কিছু হলো গাড়িতে করে যেতে হবে, কারণ কিছু স্টেটাস দেখানোর ব্যাপার রয়েছে। তো সেই জায়গায় তোমরা যদি গাড়ির ইউজ কম করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো, খুব ক্ষতি নিশ্চয়ই হবে না। শর্ট ডিস্টেন্স 1 কিলোমিটার 2 কিলোমিটার তুমি যাচ্ছ, সেখানে তুমি বাইক না নিয়ে গিয়ে তুমি সাইকেল ইউজ করতেই পারো। তাহলে সেই জায়গাগুলোতে প্রত্যেকেরই কথা, সবার কাছে বিভিন্ন অনেক কিছুই থাকে, কিন্তু ইউজ আমাদের ততটাই করা উচিত যতটা আমাদের এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত না করে। ওকে। তো নাম্বার 3 যে পয়েন্ট আমাদের বলছে যে বাস্তুবিদ্যার ধারণাকে কাজে লাগিয়ে আমরা কি করি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমরা এড়োতে পারি। যেরকম কি করতে পারি,
প্রাকৃতিক দুর্যোগ এড়ানো বলতে আমরা বন্যা নিয়ন্ত্রণ, ভূমিক্ষয় রোধ, বনাঞ্চল এবং চারণভূমি সৃষ্টি করে দূষণ মুক্ত পরিবেশ তৈরি করতে পারি। আমরা বিভিন্নভাবে ভূমিক্ষয় রোধ করতে পারি, ভূমিক্ষয় রোধ করতে পারি। ভূমিক্ষয় রোধ করার একটা বড় উপায় কি? বৃক্ষরোপণ করা, বনাঞ্চল করা। কিন্তু আমরা কি করছি? গাছ কেটে সেই জায়গায় ইন্ডাস্ট্রি করার শুরু করছি। এই যে এত বড় ব্রাজিলের অ্যামাজন অরণ্য, যেটাকে আমাদের পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে, সেখানে কি করা হলো? ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হলো। বলা হলো কি না ওটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি আগুন লেগেছে। ইচ্ছে করে গভর্নমেন্ট কি চাইলো? যে না, আগুন নেভানোর কোনো ইনিশিয়েটিভই নিল না। কত কত দিন ধরে আগুন জ্বলেছে, কত গাছ নষ্ট হয়ে গেছে। কি হবে না, ওই জায়গায় যেহেতু গাছ নষ্ট হয়েছে, ওই ইন্ডাস্ট্রি করা ছাড়া উপায় নেই, অল্টারনেট বেশি লস করা যাবে না। তো সেই জায়গাগুলো আমরা জেনেও আমাদের কিন্তু এগুলো কন্ট্রোল করা উচিত। তো আমরা এগুলো অল্টারনেট ভাবে আমরা বিভিন্ন পরিবেশ মুক্ত, দূষণ মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি। এছাড়া বিভিন্ন যে উদ্ভিদ এবং লুপ্তপ্রায় যেসব প্রাণী এবং উদ্ভিদ রয়েছে, তাদেরকে আমরা প্রতিপালন করতে পারি, যেগুলো আমাদের সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের সাথে যুক্ত রয়েছে। বিভিন্ন লুপ্তপ্রায় উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ রয়েছে, এই সর্পগন্ধা, সিনকোনা, যেসব ভেষজ উদ্ভিদ রয়েছে, যেগুলো আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ঔষধ প্রস্তুত করতে সাহায্য করে। তো তাদেরকে আমাদের সংরক্ষণ করার প্রয়োজনীয়তা আমাদের জানা দরকার। ওকে, তো মোটামুটি আমরা 4টে পয়েন্ট ডিসকাস করলাম বাস্তুতন্ত্রের প্রয়োজনীয়তা বা উপযোগিতা সম্পর্কে। এবার আমরা এখানে একটু ডিসকাস করব যে বাস্তুতন্ত্রের যে ভাগ রয়েছে, বাস্তুতন্ত্রের যে ভাগ, শ্রেণী বিভাগ, কোন কোন ক্যাটাগরিতে আমরা বাস্তুতন্ত্রকে ভাগ করতে পারি। বাস্তুতন্ত্রের যে ভাগ, সেগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। প্রথমে আমরা ভাগ করব বাসস্থান, অর্থাৎ বেস অফ হিজ হ্যাবিটেট, অর্থাৎ যেই জায়গায় সে বসবাস করছে তার হ্যাবিটেট অনুযায়ী আমি ভাগ করব। অর্থাৎ ভাগের মধ্যে আমরা আলোচনা করব জীবের বসতি, যেই জায়গায় জীব বসবাস করছে, এবং ভিন্ন ভিন্ন স্থানে জীবের সংখ্যা আন্তঃসম্পর্ক এবং পরিবেশের সঙ্গে গঠনগত সম্পর্কের ভিত্তিতে। অর্থাৎ তাদের যেই জায়গায় তারা বাসস্থান রয়েছে, যেই জায়গায় তারা বসবাস করছে, সেই বাসস্থানের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। তাহলে কি কি? নাম্বার 1 আমাদের স্থলজ বাস্তুবিদ্যা, অর্থাৎ যারা আমাদের স্থলে বা ল্যান্ডে বসবাস করছে, সেই স্থলজ বাস্তুবিদ্যা, যেটাকে আমরা টেরিস্ট্রিয়াল ইকোলজি বলে থাকি। কিছু কিছু প্রাণী থাকে, তারা আমাদের প্রাণী থাকে, কিছু কিছু জীব থাকে যারা আমাদের জলে বসবাস করে, তাদের যে ইকোলজি বা তাদের যে বাস্তুবিদ্যা, সেটাকে আমরা জলজ বাস্তুবিদ্যা বা মেরিন ইকোলজি বলে থাকি। যেহেতু জল বলতে বেশিরভাগটাই আমাদের সমুদ্র রয়েছে, সেই জন্য মেরিন ইকোলজি বলতে আমরা বলি জেনারেলি আমাদের যে সমুদ্রের ইকোলজি বা সমুদ্রের বাস্তুবিদ্যা বা জলজ বাস্তুবিদ্যাকে আমরা এই কারণে মেরিন ইকোলজি বলে থাকি। নেক্সট যেটা আমাদের রয়েছে, যেটা হচ্ছে জীব বিন্যাস বিধি, যেটাকে আমরা বেসড অন ট্যাক্সোনমি। এটা একটা বায়োলজির ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি হচ্ছে আমাদের বায়োলজিতে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটাকে আমরা বলি নামকরণ। নামকরণ বলতে কি? যে তোমাদের একই রকমের দেখতে অনেক জিনিস থাকে, কিছু কিছু জিনিসের বৈশিষ্ট্য থাকে একই রকমের হয়ে থাকে, ফলে সেইগুলোকে একই রকম নাম হওয়ার কারণে আমাদের প্রপারলি তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। এই কারণে কি হয়, তাদেরকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে তাদের নামকরণ করা হয়। তার মধ্যে গণ রয়েছে, জন রয়েছে, স্পিসিস রয়েছে। এভাবে আমরা যদি এগুলোকে পড়ে থাকি, আগে 9-10-এ আমরা এগুলো ট্যাক্সোনমি একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেই চ্যাপ্টারটার মধ্যে আমরা এগুলো সম্পর্কে ডিসকাস করেছিলাম। এখানে তোমাদের লাগবে না, কিন্তু তোমরা যদি কোনো জেনারেল কম্বাইন্ড ব্যাচে বায়োলজি পড়ো, সেখানে ট্যাক্সোনমি সম্পর্কে কিন্তু ডিটেলস লাগবে। তো সেই ট্যাক্সোনমির উপর ভিত্তি করে উদ্ভিদ ও প্রাণীর গোষ্ঠীর বাস্তবতা সম্পর্কে আলোচনা করা হয়। মানে কত ধরনের প্রাণী রয়েছে, কত ধরনের উদ্ভিদ রয়েছে, তাদেরকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে কিভাবে আমরা ভাগ করতে পারি, সেগুলো আলোচনা করা রয়েছে। এখানেও দেখো সেম ব্যাপার, উদ্ভিদ বাস্তববিদ্যা, যেটাকে প্ল্যান্ট ইকোনমি বলবো, আর এটাকে বলবো প্রাণী বাস্তুবিদ্যা। আমি যেটা বললাম, দুটোর মধ্যে পার্থক্য দেখো। প্রথম যেটা বাসস্থান ভিত্তিক, হ্যাবিটেট বেস, যেখানে তারা যেই জায়গায় বসবাস করছে, স্থলের মধ্যে আমাদের প্রাণীও রয়েছে, উদ্ভিদও রয়েছে, জলের মধ্যেও প্রাণীও রয়েছে, উদ্ভিদ রয়েছে।
সেকেন্ড ভাগটা হলো তাদের ট্যাক্সোনমির উপর ভিত্তি করে, মানে তারা যেই জায়গায় বসবাস করছে, মানে যেই ক্যাটাগরিতে বসবাস করছে, তারা উদ্ভিদ না প্রাণী, সেই ভিত্তিতে তাদেরকে ভাগ করব, যেটাকে আমরা বলবো উদ্ভিদ বাস্তববিদ্যা, যেটাকে আমরা বলবো প্ল্যান্ট ইকোলজি, আর যেটা প্রাণী বাস্তববিদ্যা, যেটাকে আমরা বলবো অ্যানিম্যাল ইকোলজি। এইভাবে ভাগ হয়ে থাকে আমাদের পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেল মিন্থিস, এরকম উদ্ভিদে প্রাণী বাস্তুবিদ্যার মধ্যে ভাগ থাকে, বিভিন্ন ধরনের প্রজাতি ট্যাক্সোনমির মধ্যে ভাগ থাকে। তোমরা যদি 9-10 বই থাকে ট্যাক্সোনমি চ্যাপ্টারটা একবার এমনি জাস্ট উল্টে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, পড়ার জন্য নয় কিন্তু ইনফরমেশনের জন্য তোমরা কিন্তু এগুলো পড়তে পারো বা একবার ঘুরে দেখতে পারো, কোনো অসুবিধে নেই। ওকে, নেক্সট দেখো যেটা আমাদের রয়েছে সংস্থান ভিত্তিক। সংস্থান ভিত্তিক অর্থাৎ বেসড অফ লেভেল অফ অর্গানিজম, সংগঠন স্তর ভিত্তিক। যে যে লেভেল অফ অর্গানিজম মানে কি, যেগুলো জীবের সংগঠন, অর্থাৎ যেই জায়গায় তারা একসাথে বসবাস করছে, যে অর্গানাইজেশনের উপর তারা বসবাস করছে, সংগঠনের উপর বসবাস করছে, সেই অনুযায়ী আমরা তাদেরকে ভাগ করতে পারি। মানে তারা যে কি হচ্ছে, তারা এককভাবে বসবাস করছে না তারা একসাথে বসবাস করছে, সেই হিসেবে আমরা তাদেরকে সংগঠনের ভিত্তিতে ভাগ করি। দুটো ভাগ এখানে ভাগ রয়েছে। ওকে, দুটো ভাগ রয়েছে, জীবের সংগঠনের স্তরের উপর ভিত্তি করে আমাদের দুটো ভাগ রয়েছে। নাম্বার ওয়ান, যেটাকে বলি যেটাকে বলি অটো ইকোলজি, যেটাকে বলা হয় অটো ইকোলজি, মানে যেটাকে আমরা বলি স্পিসিস ইকোলজি বা অটো ইকোলজি, SPECIES, যেটাকে আমরা বলি এস সরি যেটাকে আমরা বলি স্পিসিস ইকোলজি বা অটো ইকোলজি বলি, আর একটা বলি সিন ইকোলজি, যেটাকে আমরা বলি কমিউনিটি ইকোলজি। কমিউনিটি মানে একসাথে বসবাস করাকে বলা হয় কমিউনিটি। এরকম দু ধরনের ইকোলজি আমরা দেখতে পাই বেসড অন দেয়ার লেভেল অফ অর্গানিজম, অর্থাৎ যেখানে তারা একত্রে বসবাস করছে তার মানে বাঁচার অর্গানিজমের উপর ভিত্তি করে আমরা দুটো ভাগ করে দিই। তার মধ্যে অটো ইকোলজি কি, অটো ইকোলজি মানে হচ্ছে প্রত্যেকটি জীব তার সম্পর্কিত বাস্তুতান্ত্রিক চর্চাকে বলা হয়, অর্থাৎ এই বাস্তব বিদ্যায় এটা এই কথাটা হলেই হবে, তোমরা এটা লাগবে না। এই বাস্তববিদ্যায় কি হয়, একক প্রজাতিভুক্ত জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যে তারা হবে একই প্রজাতি, একই ধরনের প্রজাতির মধ্যে তারা ইনক্লুডেড হবে, একই প্রজাতির মধ্যে তাদের যে সম্পর্কিত এবং তারা একই প্রজাতিতে বসবাস করে তাদের মধ্যে যে সম্পর্ক আমরা লক্ষ্য করতে পাই, সেটাকে আমরা বলি অটো ইকোলজি, যার মধ্যে অটো ইকোলজি আমাদের থাকবে। যেমন 3 ধরনের বাঘ, তারা একে অপরের সাথে, একই প্রজাতিভুক্ত জীব, যারা একে অপরের সাথে যে প্রজাতির সাথে সম্পর্ক, পরিবেশের সঙ্গে সম্পর্ক, সেটাকে বলবো। সিন ইকোলজি হবে কি, বিভিন্ন প্রজাতির প্রাণী হবে, তাদের যে প্রজাতিটা হবে তারা ডিফারেন্ট টাইপের হবে, যে শুধুমাত্র বাঘ নয়, বাঘও থাকবে, সিংহও থাকবে। তাহলে বাঘ থাকবে, সিংহ থাকবে, হরিণ থাকবে, সবাই একসাথে যখন বসবাস করবে তখন সেটাকে আমরা বলবো সিন ইকোলজি। তারা একই স্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবের বাস্তুতান্ত্রিক চর্চাকে আমরা বলবো সিন ইকোলজি। ওকে, সিন ইকোলজি মানে হবে আমাদের কি কি জিনিস নিয়ে, সিন ইকোলজির মধ্যে থাকবে বিভিন্ন ধরনের প্রাণী একই সাথে বসবাস করে। তার মধ্যে সিন ইকোলজির ভাগের মধ্যে আমরা পড়বো 4টে পার্ট আমাদের রয়েছে, পপুলেশন রয়েছে, কমিউনিটি রয়েছে, বায়োম রয়েছে, ইকোসিস্টেম রয়েছে। এই 4টে পার্ট আমাদেরকে জাস্ট এমনি এখানে মেনশন করা রয়েছে, যতটা দরকার আমি ততটা তোমাদের এখানে বলে দিচ্ছি, যে এই 4টে পার্ট আমাদের পড়তে হবে। পপুলেশন মানে জীবগোষ্ঠী, মানে একই প্রজাতির বিভিন্ন অন্তর্ভুক্ত জীবদের সম্পর্কে পপুলেশন আলোচনা করবে। আমরা পরে এখানে ডিটেলস একটু আলোচনা করার রয়েছে, এখানে আমাদের যে স্তরের মধ্যে আমরা এগুলো সম্পর্কে একটু একটু আলোচনা করব, এখানে শুধু আমি ভাগটা বলে দিচ্ছি। কমিউনিটি মানে
যে বিভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত জীব পরস্পরের উপর কিভাবে নির্ভরশীল সেটা আমাদের কমিউনিটি এক্সপ্লেন করে থাকে। বায়োম থাকে কি? বায়োম হচ্ছে, আমরা পড়বো ডিটেলস এখানে, বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত জীবগোষ্ঠী একে অপরের উপর কিভাবে নির্ভরশীল সেটা বায়োম বলে থাকি। আর ইকোসিস্টেমের মধ্যে যখন একটা নির্দিষ্ট স্থানে একটা জীব সম্প্রদায় থাকে, মানে জীব এবং জড় একসাথে থেকে যে বাস্তুতন্ত্র গড়ে তুলে সেটাকে আমরা ইকোসিস্টেম বলে থাকি। আমরা এগুলো সম্পর্কে টোটাল ডিসকাস করব। তো এটা আমাদের দেখো মোটামুটি ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা বললাম যে আমরা বাস্তুতন্ত্র শব্দটা প্রথম কোথা থেকে নেওয়া হয়েছে, কে প্রথম ব্যবহার করেছিল, কেন আমরা বাস্তুতন্ত্রটাকে পড়বো, আমাদের পড়ার কি গুরুত্ব, কি কি আমরা জানতে পারবো, ভাগটা পড়বো যে হ্যাবিটেটের উপর বা বাসস্থানের উপর ভিত্তি করে বাস্তুতন্ত্র কিভাবে ভাগ হয়, ট্যাক্সোনমির উপর বেস করে বাস্তুতন্ত্র কিভাবে ভাগ হয়, স্তরের উপর ভিত্তি করে বাস্তুতন্ত্র কিভাবে ভাগ হয়, আমরা তিনটে পার্ট আমরা এখানে ডিসকাস করব। আচ্ছা, আচ্ছা, এটা আমি একটু পড়িয়ে দিচ্ছি। বাস্তুতন্ত্রের যে গঠন, সে গঠনটা আমি তোমাদের একটু আজকে ডিসকাস করে দিচ্ছি। পরের দিন আমরা পরিবেশ থেকে টোটাল জিনিসটা আলোচনা করব। প্রথম যে জিনিসটা সেটা আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে জীব বা অর্গানিজম সম্পর্কে আমরা জানবো। তো ছোটবেলা থেকে আমরা পড়েছি জীব জড়র কথাটা, আমরা প্রায়ই পড়েছি। ছোটবেলা থেকে আমরা পড়েছি যে কাকে জীব বলা হয় আর কাকে জড় বলা হয়। তাহলে জীব জিনিসটা কি? যে প্রত্যেকটি জীবকে বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক বা ইউনিট বলা হয়। প্রত্যেক জীবকে বলা হয় বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক। বাস্তুতন্ত্রে প্রত্যেকটি জীবের কি হয়, নিজস্ব একটা সত্তা রয়েছে। সত্তা মানে তার যে নিজস্ব আইডেন্টিটি বা তার যে সত্তা সেটা রয়েছে। কারণ যেমন বাস্তুতন্ত্রের, কারণ এরা যেরকম বাস্তুতন্ত্রের দ্বারা প্রভাবিত হয়, নিজস্ব প্রক্রিয়ার দ্বারাও এরা কিন্তু প্রভাবিত। প্রত্যেক জীবের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটি, যেমন আমাদের যেমন জীবের দেহের গঠনগত কার্যকলাপকে কোষ বলি, সেরকম একটা পরিবেশের ক্ষুদ্রতম বা বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে জীব। কারণ জীব না থাকলে কোনো বাস্তুতন্ত্র কখনোই সচল অবস্থায় থাকতে পারে না, বা কোনো বাস্তুতন্ত্র সেই জায়গায় থাকতে পারে না যদি কোনো জীব না থাকে। তাহলে এই জীব কি করে, নিজস্ব তাদের আইডেন্টিটি বা সত্তা রয়েছে। তারা বাস্তুতন্ত্রের দ্বারাও যেমন প্রভাবিত হয়, বাস্তুতন্ত্রকেও তারা প্রভাবিত করতে পারে অবশ্যই। নেক্সট যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের রয়েছে প্রজাতি বা স্পিসিস, যেখানে আমরা ডিসকাস করব প্রজাতি বা স্পিসিস বলতে কি বলা হয়। প্রজাতি বা স্পিসিস জিনিসটা হচ্ছে, প্রজাতি বা স্পিসিস হচ্ছে যে প্রজাতিকে জীবের শ্রেণী বিন্যাসের ক্ষুদ্রতম একক বলা হয়। যে জীবের যে ট্যাক্সোনমির কথাটা বললাম, শ্রেণীবিন্যাস, তার ক্ষুদ্রতম ইউনিটকে বলা হয় স্পিসিস। মানে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন যে জীবগুলো পরস্পরের সম্পর্কে, পরস্পরের সঙ্গে, একটু ভুল আছে, পরস্পরের, এটা মধ্যে হবে, পরস্পরের মধ্যে প্রজনন করতে, প্রজননে সক্ষম, প্রজনন সম্পন্ন করতে পারে, তাদের একত্রে প্রজাতি বলা হয়। যে যেসব জীবের একই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তাদের কি করতে পারি, আমাদের একটা জীব থেকে আমাদের প্রজনন ছাড়া আমাদের কোনো জীব গোষ্ঠী বা কোনো কিছুর যে বৃদ্ধি বা হচ্ছে যে এক্সপেনশন সম্ভব নয়। এই জন্য প্রত্যেক জীবেরই কি হয়, প্রজনন একটা গুরুত্বপূর্ণ যে কার্যের মধ্যে পড়ে। আর যেসব প্রজাতির একই ধরনের বৈশিষ্ট্য থাকে, সেই জীবগুলি একে অপরের সাথে প্রজননের মাধ্যমে অপত্য সৃষ্টি করে তার প্রজাতিকে এগিয়ে নিয়ে যায়। মানুষ বলো, বাঘ বলো, সিংহ বলো, প্রত্যেকেই প্রজননের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সৃষ্টি করে। তো এই প্রজাতি হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক। নেক্সট যেটা আমরা একটু আগে যে উপরের ভাগগুলো বললাম তার মধ্যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পপুলেশন বা জনসংখ্যা। পপুলেশন বা জনসংখ্যা ব্যাপারটা কি? পপুলেশন হচ্ছে যে জনসংখ্যা ব্যাপারটা, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো নির্দিষ্ট প্রজাতির, কোনো প্রজাতির সমষ্টিকে বলা হয় পপুলেশন। কোনো একটা এলাকা, যেমন আমি বললাম এই যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের প্রজাতি বসবাস করে।
তাহলে সেই প্রজাতির সমষ্টিকে আমরা সেই জায়গার পপুলেশন, ওয়েস্ট বেঙ্গলে মানুষের যে আমাদের পপুলেশন কত, তাহলে সেই জায়গায় ওয়েস্ট বেঙ্গল একটা নির্দিষ্ট জায়গা, মানুষ একটা নির্দিষ্ট প্রজাতি, তাদের সমষ্টিকে আমরা পপুলেশন বলি বা জনসংখ্যা বলে থাকি। এরপর যে টার্মটা আসছে সেটা হচ্ছে আমাদের জীব সম্প্রদায়, যেটাকে আমরা বলি কমিউনিটি। কমিউনিটি কি? কমিউনিটি বা জীব সম্প্রদায় হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত জীবের সমন্বয়কে কমিউনিটি বলা হয়। একটি নির্দিষ্ট স্থানে জীব সমূহের প্রাকৃতিক সমন্বয়, সেখানে বিভিন্ন জীবের মধ্যে প্রতিযোগিতা, মিথজীবিতা, পরজীবিতা এবং খাদ্য খাদকের সম্পর্ক, যেটাকে বায়োটিক বলা হয়। বায়োটিক কমিউনিটি বলা হয় জীব সম্প্রদায়কে, আমরা বায়োটিক কমিউনিটি বলে থাকি। এই বায়োটিক কমিউনিটি যে দেখা যায় বা একটা স্থানে বিভিন্ন জীবের মধ্যে একটা সমন্বয় আমরা দেখতে পাই। মিথজীবীর মধ্যে যে আমরা যদি সাপোজ আমরা কমিউনিটিতে শুধু মানুষ আছি, কিন্তু কোনো গাছপালা নেই বা কোনো এই গরু মানে ছাগল নেই, এ নেই, তাহলে আমরা মাংস কোথা থেকে খাবো? তো এই জিনিসগুলো আমাদের খাওয়ার জন্য আমাদের বিভিন্ন জীবের মধ্যে একটা কমিউনিটি আমাদের রাখতে হয়, সেটাকে আমাদের জীব সম্প্রদায় বা কমিউনিটি বলা হয়ে থাকে। নেক্সট কি যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের রয়েছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় তার পরিবেশের উপাদানগুলির মধ্যে যেসব পারস্পরিক আন্তঃসম্পর্ক বিনিময় করে যে বিশেষ তন্ত্র গঠন করে, তাকে আমরা বাস্তুতন্ত্র বলি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থান হতে হবে, একটা নির্দিষ্ট জায়গা হতে হবে, সেই জায়গায় বসবাসকারী যেসব জীব সম্প্রদায় রয়েছে তারা পরস্পরের মধ্যে যে কাজ করে, যে আন্তঃক্রিয়া বিনিময় করে, তার ফলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বাস্তুতন্ত্র বলি। এটা একটা বিশেষ কার্যকরী একক যেখানে পরিবেশের অন্তর্গত উপাদানগুলি একে অপরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে, যেটাকে আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে থাকি। এবার আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ জিনিসটা কি? ল্যান্ডস্কেপ কথাটা আমাদের যে বলবে স্যার ছবি হয়, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এরকম হয়। ল্যান্ডস্কেপ হলো একটি নির্দিষ্ট প্রাকৃতিক সীমানাযুক্ত স্থলভূমি যেখানে পৃথক পৃথক বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়। তাহলে ল্যান্ডস্কেপ জিনিসটা আমরা কিভাবে বলবো? ল্যান্ডস্কেপ হচ্ছে যেমন আমরা বলতে পারি যে একটা জায়গায় একটা বড় জায়গা, সেখানে অনেক কৃষি ভূমি রয়েছে, চাষ করার জমি রয়েছে, অনেক পুকুর রয়েছে, অনেক পাহাড় রয়েছে, অনেক বনভূমি রয়েছে। তাহলে সেই জায়গায় আমাদের স্থলভূমিও রয়েছে, জলভূমিও রয়েছে, বনভূমিও রয়েছে, সব একসাথে থেকে একটা যদি বাস্তুতন্ত্র গঠিত হয় সেটাকে আমরা তখন বলবো ল্যান্ডস্কেপ। নাম্বার 7 যেটা আমাদের বলেছে বায়োম। আমি একটু আগে ভাগগুলো উপরে বলেছিলাম যে বায়োম জিনিসটা কি। বায়োম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বায়োম সম্পর্কে বায়োমের যে ভাগগুলো সেটা আমাদের এর পরে আমাদের রয়েছে, ডিটেলসে আমরা পড়বো বায়োম সম্পর্কে। বায়োম জিনিসটা কি? বায়োম হলো যে একটি নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থানে। তাহলে বায়োমের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ম্যান্ডেটরি পয়েন্ট বা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট জলবায়ু অঞ্চল হতে হবে, সেখানে যে বিভিন্ন জীব সম্প্রদায় থাকবে, বিভিন্ন জীব সম্প্রদায় নিয়ে গঠিত অঞ্চলকে আমরা বলবো বায়োম। তাহলে একটা নির্দিষ্ট জলবায়ু থাকবে, বিভিন্ন জীব সম্প্রদায় থাকবে, নিয়ে যে বৃহৎ পরিবেশ গঠন করবে সেটাকে আমরা বলবো বায়োম। এরপর বায়োমের পরে আসবে আমাদের জীব মন্ডল, যেটা আমাদের হচ্ছে বায়োস্ফিয়ার। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বায়োস্ফিয়ার। আমরা এর সম্পর্কে ডিটেলসে আলোচনা করব যে কতগুলো আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, আমি একটু আগেই বললাম। বায়োস্ফিয়ার সম্পর্কে আমরা আলোচনা করব। পৃথিবীতে যেসব সমস্ত জীব রয়েছে, পৃথিবীতে যেসব সমস্ত সজীব উপাদান রয়েছে, সজীব উপাদান এবং পরিবেশকে একত্রিত আমরা জীব মন্ডল বলবো। একত্রিত আমাদের জীবমন্ডল বা বায়োস্ফিয়ার বলবো। এবং পৃথিবীর সমস্ত বায়োমের সমন্বয়ে বায়োমকে একসাথে নিয়ে গঠিত হয়েছে আমাদের বায়োস্ফিয়ার। পৃথিবীর সমস্ত বায়োমকে নিয়ে গঠিত হয়েছে বায়োস্ফিয়ার। তাহলে বায়োমের সঙ্গে বায়োস্ফিয়ারের পার্থক্য কি?
বায়োমকে হতে হবে একটা নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থান। এরকম বিভিন্ন নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থানকে একত্রিতভাবে বলা হয় বায়োস্ফিয়ার। ওকে, দুটোর মধ্যে এটাই পার্থক্য। মানে বায়োস্ফিয়ার ইজ রিলেটেড বা বায়োস্ফিয়ার ইজ ক্রিয়েটেড উইথ সাম অফ বায়োমস। অনেকগুলো বায়োম নিয়ে একটা বায়োস্ফিয়ার গঠিত। ওকে, দেখো বলো প্রত্যেকের টপিক ক্লিয়ার? আমরা মোটামুটি আজকে ইন্ট্রোডাকশন করলাম, একটু আলোচনা করলাম। নেক্সট দিন আমরা পরিবেশ সম্পর্কে আলোচনা করব, পরিবেশের প্রভাবক সম্পর্কে আলোচনা করব, কিভাবে আমাদের জলবায়ু গঠিত হয়, হ্যাবিটেট নিচ সম্পর্কে আলোচনা করব, বায়োম সম্পর্কে আলোচনা করে তার মধ্যে বিভিন্ন বনভূমি, পর্ণমোচী অরণ্য, চিরহরিৎ অরণ্য, তারপর উপকূলবর্তী অরণ্য, মরুভূমি অরণ্য, সেগুলো সম্পর্কে আমরা পরের দিন ডিসকাস করব। তো আজকে মোটামুটি আমরা সিলেবাস এবং ইন্ট্রোডাকশন সম্পর্কে প্রত্যেকে বুঝতে পেরেছো? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। বলো, কারো কোনো কোশ্চেন? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।